হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ 6 সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য মোহিতলাল মজুমদারের আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধ থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। এটি তোমাদের কোর 14 পেপারের। তো আজকের প্রশ্নটি হচ্ছে, আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধটি অবলম্বনে মাইকেল থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত বাঙালির সাহিত্য জীবনের ধারা এবং গতি প্রকৃতির নানা দিক সম্বন্ধে আলোচনা করো। তো স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার, তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো, তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর ভিডিওগুলিকে তোমরা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। তো উত্তরটি আমি শুরু করছি। প্রথম পয়েন্ট, বাংলা সাহিত্য এবং বাঙালি জাতি। আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধে সমালোচক মোহিতলাল মজুমদার জানিয়েছেন, সামাজিক বা রাষ্ট্রীয় বিপ্লবের মধ্যে বাঙালি জাতির স্বরূপ সুস্পষ্ট হয়ে ওঠেনি, কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে বাঙালি জাতির জীবনী শক্তির একটি সুগভীর পরিচয় ফুটে উঠেছে। অর্থাৎ বাঙালি জাতির স্বরূপ উপলব্ধি করার জন্য আমাদের বাংলা সাহিত্যের শরণ নিতে হবে। পরের পয়েন্ট হচ্ছে মধুসূদন দত্ত। পাশ্চাত্যের প্রবল প্রভাব সর্বপ্রথম যে কবির হৃদয়ে প্রবলভাবে জাগ্রত হয়েছিল, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত, 1824 থেকে 1873 খ্রিস্টাব্দে। তার রচিত কাব্যগুলি হল তিলোত্তমা সম্ভব, মেঘনাদ বধ, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা এবং চতুর্দশপদী কবিতাগুলি। মোহিতলাল মনে করেন, মেঘনাদ বধ কাব্য পাশ্চাত্য ভাবধারায় পরিপুষ্ট হলেও তার মধ্যে কবির বাঙালিত্ব অটুট রয়েছে। হোমার, ভার্জিল এবং ট্যাসোর কাব্য গৌরব বিফল হয়েছে এক্ষেত্রে। কারণ বীর বিক্রমের গাথা অশ্রুধারে ভাঙ্গিয়া পড়িল, মাতা ও বধূর ক্রন্দন রবে বিজয়ী জয়োল্লাস ডুবিয়া গেল, বীরাঙ্গনার যুদ্ধযাত্রা বাঙালি বধূর সহমরণ যাত্রার করুণ দৃশ্যে অদৃষ্টের পরম পরিহাসের মতো নিদারুণ হইয়া উঠিল। বস্তুত বীররসের প্রতিশ্রুতি থাকলেও মেঘনাদ বধ কাব্য রাবণের হাহাকারে করুণ রসের আধার হয়ে উঠেছে। পুত্রের চিতার সামনে রাবণের বিলাপ, বীরবাহুর শোকে চিত্রাঙ্গদার বিলাপ, ইন্দ্রজিতের মৃত্যুতে মন্দতরীর বিলাপ, লক্ষণের শোকে রামচন্দ্রের বিলাপ প্রভৃতি এই কাব্যকে করুণ রসের আধার করে তুলেছে। মোহিতলালের ভাষায় বলা চলে, ইহাই হইল বাঙালির মহাকাব্য, মহাকাব্যের আকারে বাঙালি জীবনের গীতিকাব্য। মধুসূদন পাশ্চাত্য সাহিত্যের সমুদ্রবক্ষে ভাসিয়ে দিয়েছিল তার কাব্যতরণী, কিন্তু শেষ পর্যন্ত সেই সাগরের কল্লোল প্রবল হয়ে ওঠেনি, কারণ তিনি ছিলেন মনে প্রাণে বাঙালি। তার প্রায় প্রত্যেকটি সনেটের বিষয় বাংলাদেশের মানুষ, প্রকৃতি, পুরাণ ইত্যাদি। মোহিতলাল মজুমদার তাই লিখেছেন, সমুদ্রে পাড়ি দেওয়া আর হইল না, তরি যখন তীরে আসিয়া লাগিল, তখন দেখা গেল সেই ঘাটে খেয়া ঈশ্বরী পাটুনি। এই নোটটি ধরো 10এও আসতে পারে বা 15তে আসতে পারে, একটু বড় করে দিয়েছি যাতে 15তে আসলে তোমরা 15তে ঠিকঠাক করে লিখতে পারো, বা 10এ আসলে একটু শর্ট করে লিখবে। ঠিক আছে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এর পরের পয়েন্ট হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মধুসূদনের সমসাময়িক কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 থেকে 1903 খ্রিস্টাব্দে। তার সম্পর্কে মোহিতলাল বলেন, হেমচন্দ্রের কাব্যে আমরা খাঁটি বাঙালি প্রাণের পরিচয় পাই, তবে সেই প্রাণ বলিষ্ঠ হলেও অলসা। যে সময়ে পাশ্চাত্যের প্রচণ্ড ভাবতরঙ্গ বাঙালি জাতিকে
উদ্বিগ্ন করেছিল, সে সময় হেমচন্দ্রের বৃত্রসংহার কাব্য আমাদের যথার্থ বজ্রাগ্নির সাক্ষাৎ দিতে পারেনি। পরের পয়েন্ট হচ্ছে নবীনচন্দ্র সেন। ঊনবিংশ শতাব্দীর আরও একজন মহাকবি নবীনচন্দ্র সেন 1847 থেকে 1909 খ্রিস্টাব্দে তার রৈবত কুরুক্ষেত্র প্রভাস কিংবা পলাশীর যুদ্ধ সেকালের বাঙালি মানুষকে অত্যন্ত আলোড়িত করেছিল। তবে মোহিতলাল মজুমদার মনে করেন নবীনচন্দ্রের মধ্যে আবেগ ছিল, কিন্তু সে আবেগ অন্ধ। তিনি আদৌ আত্মসচেতন ছিলেন কিনা অতিশয় আত্মাভিমানী ছিলেন। তার ভাষায়, এক একটা আইডিয়া তাহাকে পাইয়া বসিত মাত্র, ইংরেজি শিক্ষার অভিমানী ছিল তাহার মূল। সুগভীর আবেগবশতই তিনি শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে তাঁর ত্রয়ী মহাকাব্যে আর্য অনার্যের রাখিবন্ধন ঘটিয়ে অখণ্ড ভারতবর্ষের পরিকল্পনা করেছেন। পরের পয়েন্ট হচ্ছে সুরেন্দ্রনাথ মজুমদার। বিহারীলালের সমসাময়িক কবি সুরেন্দ্রনাথ মজুমদার 1838 থেকে 1878 খ্রিস্টাব্দ। তার কাব্যগুলি হল সবিতা, সুদর্শন, ফুল্লরা, মহিলা কাব্য। তিনি মূলত ক্লাসিক্যাল এবং বাস্তবধর্মী কবি। তার মহিলা কাব্যে যথার্থ গীতিকবির প্রতিভা ফুটে উঠেছে। মোহিতলাল লিখেছেন, সে যুগের দিশাহারা অবস্থার প্রথম দিকে এই একমাত্র কবি যিনি ইংরেজি ভাব ও চিন্তার ধারাটিকে গভীরভাবে আত্মসাৎ করতে চেয়েছিলেন। তিনি মহাকাব্য রচনার চেষ্টা করেননি, তবে তার কাব্যে নির্ভীক মতবাদ এবং অভাবনীয় উপলব্ধির চমক আছে। পরের কবি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মোহিতলাল মনে করেন আধুনিক বাংলা সাহিত্যের চারটি স্তম্ভ হল মাইকেল, বঙ্কিমচন্দ্র, বিহারীলাল এবং রবীন্দ্রনাথ। এদের মধ্যে বঙ্কিমচন্দ্র মূলত ঔপন্যাসিক। দুর্গেশনন্দিনী থেকে সীতারাম পর্যন্ত 14টি উপন্যাসে বাঙালি জাতির প্রাণে নবজাগরণ ঘটেছিল। বঙ্কিমচন্দ্র ছিলেন পাশ্চাত্য ভাবধারায় পুষ্ট এবং একই সঙ্গে স্বদেশিক আদর্শে সমৃদ্ধ। মোহিতলাল তাই লিখেছেন, বঙ্কিমের কাব্যে চৈতন্য আরো পরিস্ফুট, তাই তাহার মধ্যে এই দেশি ও বিদেশি ভাবের সংঘর্ষ আরো গভীর, আরো বিপুল। পরের পয়েন্ট বিহারীলাল চক্রবর্তী। বাংলা গীতি কবিতার প্রথম ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী 1835 থেকে 1894। তার শ্রেষ্ঠ কাব্য শারদামঙ্গল ছাড়াও অন্যান্য কাব্যগুলি হল সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিনী, সাধের আসন। মোহিতলাল তার সম্পর্কে বলেন, মহাকাব্য রচনার উত্তাল দিনগুলিতে বিহারীলাল নির্জনে নিভৃতে বসে আপন মনে শারদামঙ্গল কাব্য রচনা করেছিল। তখন সেই সুরে কান পাতার মতো অবসর কারো ছিল না। কেউ জানত না যে অতঃপর বাংলার কাব্যলক্ষ্মী ধ্যানরসে নিমগ্ন হবেন। বিহারীলালের উপরে ওয়ার্ডসওয়ার্থ, শেলি এবং কিটস এর প্রভাব থাকলেও সেই প্রভাব প্রত্যক্ষ ছিল না। বিহারীলাল ছিলেন জন্মগতভাবে রোমান্টিক ও মিস্টিক। তিনি রসকে রূপদান করতে পারেনি। তিনি যা দেখেছিলেন তা অন্যকে দেখাতে পারেনি। তিনি যত বড় ভাবুক তত বড় কবি ছিলেন না। এইখানে বিহারীলালের সীমাবদ্ধতা। পরের পয়েন্ট হচ্ছে দেবেন্দ্রনাথ সেন। ঊনবিংশ শতাব্দীর আরও একজন গীতিকবি দেবেন্দ্রনাথ সেন 1868 থেকে 1920 খ্রিস্টাব্দে। তার কাব্যগুলি হল উর্মিলা, অপূর্ব বীরাঙ্গনা, অপূর্ব ব্রজাঙ্গনা, নির্ঝরিণী, অপূর্ব নৈবেদ্য, গোলাপগুচ্ছ, অশোকগুচ্ছ ইত্যাদি। তিনি নিজেকে পুরাতন স্কুলের কবি বলে পরিচয় দিয়েছিলেন। মোহিতলাল বলেন, দেবেন্দ্রনাথের উচ্ছ্বাসপ্রবণ কবি প্রতিভার মধ্যে বিদ্যুৎ চমকের মতো শেষবার চিরকালের বাঙালিত্ব দেখা দিয়েছিল। এরপরে কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক বাংলা সাহিত্যের বলিষ্ঠতম স্তম্ভ হল রবীন্দ্রনাথ। তিনি যেন বাংলা সাহিত্যের কল্পবৃক্ষ। সাহিত্যের এমন কোনো শাখা নেই যা তার প্রতিভাস্পর্শে সমৃদ্ধ হয়ে ওঠেনি।
তবে মহিতলাল মজুমদার বলেন, বিহারীলালের মধ্য দিয়ে বাঙালির আত্মা যেভাবে মুক্তি লাভ করেছিল, সেই মুক্তির চরম বিকাশ ঘটেছে রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যে। কিন্তু রবীন্দ্রনাথের রোমান্টিক ও মিস্টিক দৃষ্টিভঙ্গি বাংলা সাহিত্যকে বাস্তব জীবনধর্ম থেকে বিচ্ছিন্ন করে অতীন্দ্রিয় ভাববিলাসের মোহে প্রাণহীন করে তুলেছে। অর্থাৎ রবীন্দ্র সাহিত্যকে তিনি বাস্তব জীবন বিমুখ বলে মন্তব্য করেছিল। এই মন্তব্য রবীন্দ্রনাথের প্রথম জীবনে রচনা সম্বন্ধে সত্য হলেও পরিণত বয়সে রবীন্দ্রনাথ তার দৃষ্টিকে কল্পনার আকাশ থেকে বাস্তবের কঠিন মাটিতে নামিয়ে এনেছে। উল্লিখিত কবি ও লেখকদের রচনার মধ্যে পাশ্চাত্য প্রভাব থাকলেও এরা কেউ নিজেদের বাঙালিত্ব বিসর্জন দেননি। তাই তাদের রচনার মধ্যে আধুনিক বাঙালি জাতির জীবনী শক্তির পরিচয় ফুটে উঠেছে। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমরা আমার এই ভিডিওটিকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তারা যদি ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো, তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, করে আমার এই চ্যানেলে তোমরা সদস্য হয়ে যাবে। ঠিক আছে, তো আজ এখানে রাখছি। এরপরে আমি তোমাদের আরো অন্য বিষয়ের নোট নিয়ে উপস্থিত হব। তো তোমরা যদি ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরো তোমাদের পরবর্তী যে টপিকগুলো আছে সেই সব টপিকের আমি তোমাদের নোট দিয়ে দেব। তোমরা যদি আমাকে না জানাও কমেন্ট করে, তাহলে আমি তো বুঝতে পারবো না যে তোমরা এগুলো দেখে উপকৃত হচ্ছ কি না। ঠিক আছে, তাই আমাকে তোমরা অবশ্যই জানাবে। তো আজ এখানে রাখছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।